আসসালামু আলাইকুম। এই সিরিজে আমরা এখন থেকে একজন প্রাইমারি কেয়ার সার্ভিস প্রোভাইডার হিসেবে বিভিন্ন সিচুয়েশন আলোচনা করব এবং কোন কোন সিচুয়েশনে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে আমাদের কতটুকু কাজ করতে হবে, আমরা ডায়াগনোসিস রিস্ক করার জন্য কোন ইনভেস্টিগেশনস গুলো দিব, প্রোটোকল কি কি হবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে কেসটা আলোচনা করব সেটা হচ্ছে নিওনেটাল বিলিয়াস ইমেসিস। ধরুন আপনি বসে আছেন বিকালবেলা উপজেলাতে। আহ, সেখানে হঠাৎ করে একজন মা তার বাচ্চাকে নিয়ে আসলো, যে অবশ্যই নিউনেটাল এজ গ্রুপের মধ্যে, তার মানে তার বয়স 28 দিনের কম। সো একটা নিউবর্ন বেবি। সে এসে কমপ্লেন করলো যে তার বাচ্চার বমি হচ্ছে এবং বমিটার রং হচ্ছে, আপনি হিস্ট্রি নিয়ে জানতে পারলেন সবুজ রঙের। আপনি কিছু এক্সামিনেশন করলেন, এক্সামিনেশন করে দেখতে পেলেন যে হ্যাঁ, তার অ্যাবডোমেন হয়তো কিছুটা ডিস্টেন্ডেড কমনলি। তো এখন এই যে একটা নিউনেটাল বাচ্চা আমাদের কাছে আসলো, এখন আমরা যেই স্পেশালিটির হই না কেন, আমাদের এখন আসলে কি করা উচিত এই জিনিসটা আমাদের জানতে হবে। এখন এই অবস্থা আমরা কি করবো? তো প্রথম কথা হচ্ছে যে এই বাচ্চাটাকে আমাদের স্টেবল করতে হবে, স্টেবিলাইজ করতে হবে, দেখতে হবে যে তার পেশেন্টটা কোনো কারণে শকে আছে কিনা, বা পেশেন্টটার হাই মানে সেপসিসের দিকে চলে গেছে কিনা। যদি শকে থাকে তখন আমাদের পেশেন্টকে কিছু ফ্লুইড দিতে হবে। তারপর যদি সেপসিস থাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। সো ফার্স্ট হচ্ছে পেশেন্টকে আমরা স্টেবিলাইজ করব। তো স্টেবিলাইজেশনের পার্ট হিসেবে, যেহেতু পেশেন্টের অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, বিলিয়াস ভমিটিং হচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের একটু গাইড করে যে প্যাথোলজিটা কোন দিকে যেতে পারে। তো তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এটা যেহেতু অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, তার মানে অবশ্যই এটা ডিস্টাল গাটে কোথাও অবস্ট্রাকশন হচ্ছে। এবং এই অবস্ট্রাকশনটা অবশ্যই আমাদের যে অ্যাম্পল অফ বেটার আছে তার ডিস্টালি, সেই ডিস্টালি হওয়ার কারণেই তার যে গাটের কন্টেন্ট সেটা ভমিটিং এর মাধ্যমে মুখ দিয়ে বের হয়ে আসতেছে, এবং যেহেতু তার সাথে বাইল মিক্স হয়ে যাচ্ছে অ্যাম্পল অফ বাটার ক্রস করে যাওয়ার কারণে, সেজন্য তার এই ভমিটিংটা গ্রিন কালার হচ্ছে। তো এখন আমাদের প্রথম কাজ হবে পেশেন্টকে যে এন্ট্রাল ফিডিং নিচ্ছিল, দ্যাট মিনস পেশেন্ট মুখে যে খাবারটা খায় এই খাবারটা ফার্স্ট অফ করে দেওয়া। তো আমরা ফার্স্টে বলবো, আপনি মা আপনার বাচ্চাকে এখন আর কোনো মুখে খাবার দিয়েন না। তারপর যদি পসিবল হয় আমরা একটা এনজি টিউব করবো বাচ্চাকে। এনজি টিউব করলে যেটা হবে যে তার স্টোমাকটা কিছুটা ডিকম্প্রেস হবে, ডিকম্প্রেস হলে কিছু গ্যাস বের হয়ে যাবে, যেটা এই ডিস্টেনশনটাকে কিছুটা রিলিফ দিবে, আর সাথে আইভি ফ্লুইড দিব। সো অ্যাকিউট অ্যাবডোমের যে ম্যানেজমেন্ট গুলো আছে আমরা ওই ম্যানেজমেন্ট গুলো করবো বাচ্চার জন্য। তারপর আমরা যদি দেখবো যে পেশেন্টের অবস্থা কি আসলেই খুব বেশি ক্রিটিক্যাল কিনা, বা পেশেন্টের যে ভাইটালস গুলো আছে ভাইটাল গুলো আনস্টেবল কিনা। যদি আনস্টেবল হয়ে যায় তাহলে আমরা ফার্দার কোনো ইনভেস্টিগেশনই যাব না, কিছুই করব না, সাথে সাথে রেফার করে দিব পেডিয়াট্রিক সার্জারিতে। কারণ এই অবস্থাতে তার অ্যাবডোমেন ওপেন করে দেখতে হবে যে আসলে প্যাথোলজি গুলা কি কি। এখন ধরেন পেশেন্টের ভাইটাল অতটাও আনস্টেবল না, মোটামুটি পেশেন্ট স্টেবল আছে, আমরা পেশেন্টের ওরাল ফিডিং অফ করে দিলাম, আমরা পেশেন্টকে আইভি ফ্লুইড দিলাম, তারপর হচ্ছে পেশেন্টকে আমরা এনজি টিউব করলাম। করার পরে এখন পেশেন্টের ভাইটালটাও নর্মাল আছে। এখন এই অবস্থায় আমরা কি করব? তো এর পরবর্তী নেক্সট ইনভেস্টিগেশন প্ল্যান আমাদের কি হবে, এটা ভাবার জন্য আমাদের ফার্স্টে কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রাখা লাগবে। এবং আপনি জানেন যে আপনি যত বেশি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় নিয়ে আগাতে পারবেন, আপনি তত বেশি ডিজিজ এক্সক্লুড করতে পারতেছেন। যত বেশি ডিজিজ এক্সক্লুড করবেন তার মানে আপনার অরিজিনাল ডায়াগনোসিস রিচ করাটা খুবই ইজি। এখন এক্ষেত্রে আমরা কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রাখবো, খাতা কলম নিয়ে বসেন এবং এটা লিখে রাখেন। এরকম সিনারিও আসলে আমাদের ঠিক এই পাঁচটা ফার্স্টে আমাদের মাথায় আনা লাগবে। প্রথম যেটা হচ্ছে হার্শপাং ডিজিজ, এই যে খুব কমনলি হয় হার্শপাং ডিজিজ। তারপর হচ্ছে মিউকোনিয়াম আইলিয়াস, থার্ডে হচ্ছে ডিউডেনাল অ্যাট্রেসিয়া, ফোর্থ হচ্ছে ম্যালরোটেশন, আর ফিফথ যেটা অবশ্যই সব থেকে বেশি ডেডলি সেটা হচ্ছে পারফোরেশন। এই পাঁচটা কন্ডিশনে এরকম পেশেন্টের বিলিয়াস ভমিটিং নিউনেটাল এজ গ্রুপে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। ওকে, তো এখন আমরা আমাদের জানি মোটামুটি আমাদের এই পাঁচটা ডিফারেন্সিয়াল থেকে কিছু একটা হবে। সো নেক্সট ইনভেস্টিগেশন হচ্ছে পেশেন্ট আমাদের স্টেবল। আমরা যেটা করব যে এই পেশেন্টের একটা অ্যাবডোমিনাল এক্স-রে করব। অ্যাবডোমিনাল এক্স-রে করে আমরা কি দেখতে চাই? আমাদের যে পাঁচটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় আছে, এই পাঁচটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসকে আমরা কিভাবে কোরিলেট করব কোন ফাইন্ডিং সাথে মিলিয়ে। আমি ফাইন্ডিং গুলার যে ছবি সেগুলো আমি ভিডিওতে অ্যাড করে দিলাম, আপনারা ভিডিওতে দেখবেন যে আসলে কোন জায়গায় কি কি ফাইন্ডিং আসবে। সো আমরা
যদি দেখি যে হ্যাঁ বাচ্চাটাকে আমরা এক্সরে করলাম, এক্সরে করে আমরা ডাইলেটেড লুপ অফ বাউলস দেখতে পাচ্ছি, যেটা খুবই অবভিয়াস, আমরা সবসময় দেখে আসি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে। তো এখন দেখলাম এই ক্ষেত্রেও বাচ্চাটা এরকম ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে। তো যদি এইরকম ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা ডায়াগনোসিস হবে, হয় এটা আইদার হার্শফাং ডিজিজ অর মিকোনিয়াম আইলিয়াস। এখন আমরা কিভাবে পরবর্তীতে এটাকে ডিফারেন্সিয়েট করব এটা আমি একটু পরে আলোচনা করতেছি। আর অন্যান্য ক্ষেত্রে বাকি পাঁচটা যে বললাম, দুইটা তো আমাদের অলরেডি কভার হয়ে গেল, যেটা আমরা ডাইলেটেড লুপ অফ বাউল দেখবো। অন্যগুলা কি দেখবো সেটা একটু বলি। তো ডিউটেনাল অ্যাট্রেসিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ডাবল বাবল সাইন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা যখন এক্সরে করব ডাবল বাবল সাইনটা দেখতে কেমন হয়। তারপর আমরা আরো দেখতে পাই পারফোরেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, আমরা জানি যে প্রিসেন্টিং গ্যাস শ্যাডো আন্ডার দ্য রাইট লোব অফ দ্য ডায়াফ্রাম এন্ড অ্যাবভ দ্য লিভার, ওই জায়গায় আমরা একটা প্রিসেন্টিং গ্যাস শ্যাডো দেখতে পাবো। তো আমাদের হার্শফাং ডিজিজ গেল, মিকোনিয়াম আইলিয়াস গেল, ডিউটেনাল অ্যাট্রেসিয়া গেল, পারফোরেশন গেল। এখন হচ্ছে মেল রোটেশন। মেল রোটেশনে কি দেখবো, এটা খুব ইন্টারেস্টিং। যদি আমরা এনজি টিউব পেশেন্টকে ইনসার্ট করতে পারি এবং এনজি টিউব ইনসার্ট করার পর আমরা এক্সরে করি, তাহলে আমরা দেখবো যে এনজি টিউবটা একটু মেল পজিশন হয়ে আছে বা মানে বা মিসপ্লেসড হয়ে আছে, এটা দেখতে পারি। এটা সবসময় অবভিয়াস না। এটা ছাড়া যদি এরকম হয় যে আমরা এনজি টিউব পেশেন্টকে করতে পারি নাই, কিন্তু আমরা এক্সরে করলাম এবং এক্সরে করে আসলে তেমন কোনো ফাইন্ডিং দেখতেছি না বলতে এখানে আমরা দেখলাম কোনো ডাইলেটেড লুপস নাই, কোনো ডাবল বাবল সাইন নাই, কোনো পারফোরেশন নাই, প্রিসেন্টিং গ্যাস শ্যাডো নাই, এবং পেশেন্টের মানে এক্সরেটা অ্যাবনর্মাল, এক্সরেটা মোটামুটি নরমাল, কিন্তু পেশেন্টের এইরকম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার আছে, বিলাস ভমিটিং আছে একটা নিউনেটাল পেশেন্টের। তখন আমাদের মাথায় রাখতে হবে যে দিস মে বি এ কেস অফ মেল রোটেশন। ওকে, এই জিনিস হচ্ছে আমাদের এইভাবে আমাদের ফার্স্টে গাইড করবে। তো আমি আবার প্রথম টপিকে ব্যাক করি, যেখানে আমরা ডাইলেটেড গ্যাস লুপস বাল্বস দেখতেছিলাম এবং সেখানে আমরা দুইটা ডিফারেন্সিয়াল মাথায় রাখছিল। একটা ছিল আমাদের হার্শফাং ডিজিজ এবং দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মিকোনিয়াম আইলিয়াস। এখন এই দুটার মধ্যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব যে মোস্ট লাইকলি ডায়াগনোসিস কোনটা হতে পারে। এক্ষেত্রে আমাদের কিছু ক্লিনিক্যাল আছে, যে ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, যে ক্লিনিক্যাল এক্সামিনেশন আমাদের কিছুটা গাইড করতে পারে। তো তার মধ্যে একটা হচ্ছে আমরা পেশেন্টের ডিআরই করব, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। ডিআরই করে আমরা যদি দেখি যে পেশেন্টের অ্যানাল টোনটা অনেক হাই এবং পেশেন্টের স্কুইড সাইন পজিটিভ। এখন জানতে হবে যে স্কুইড সাইনটা কি। স্কুইড সাইনটা হচ্ছে আমরা যখন পেশেন্টকে ডিআরই করলাম, ডিআরই করার পরে যখন আমাদের মানে ফিঙ্গারটা ইনসার্ট করার পর বের করলাম, এই ইনসার্শন এবং বের করার কারণে যেখানে হয় যে এই ধরনের পেশেন্টদের অ্যানাল টোন অনেক হাই থাকে, সেখানে নিউরাল ক্রেস্ট সেলগুলা এসে যে মায়োন্টেডিক প্লেক্সাস তৈরি করার কথা ছিল সেটা তৈরি করতে পারে না। তো ঠিকভাবে ডাইলেট করে না। ডাইলেট না করলে যখন আমরা ফিঙ্গার ইনসার্শন করি তখন তো কিছুটা ডাইলেট হয়। ডাইলেট হওয়ার কারণে ওই ওপরে যে বাউলের ভিতরে বাউলের কন্টেন্ট গ্যাস এগুলা যে আটকে ছিল, ফিঙ্গার ইনসার্শন করার কারণে ডাইলেট হলো, তখন সবাই একসাথে একদম বের হয়ে আসে একদম গাশ করে। তো ওই সাইনটা যদি পাই তাহলে এটা হচ্ছে স্কোয়াড সাইন পজিটিভ এবং দিস ইজ মোস্ট লাইকলি কেস অফ হার্শফাং ডিজিজ। বাট মিকোনিয়াম আইলিয়াসের ক্ষেত্রে এই জিনিসটা আমরা পাবো না। এছাড়াও এই দুইটা কেসের মধ্যে পেশেন্ট ডিলেট প্যাসেজ অফ মিকোনিয়াম নিয়ে আমাদের কাছে আসতে পারে। এখন তাহলে ডিলেট প্যাসেজ অফ মিকোনিয়াম সম্পর্কে আমাদের জানা লাগবে যে কতক্ষণ পর্যন্ত আমরা নর্মাল বলবো। সেটা হচ্ছে যে একটা টার্ম বাচ্চার জন্য 48 ঘন্টার মধ্যে মিকোনিয়াম একবার হলেও পাস হবে। তো যদি 48 ঘন্টা থেকে ডিলে হয়ে যায় তো তাহলে আমরা এটাকে বলবো ডিলেট প্যাসেজ অফ মিকোনিয়াম, দ্যাট মিনস 2 দিন আমাদের কাছে আছে। সেখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা মনে রাখা লাগবে, এই যে হার্শফাং ডিজিজ হচ্ছে মানুষের বাচ্চাদের, এদের যেটা হয় কি যে সবসময় ডিগ্রিটা সেম থাকে না। অনেকের হয় যে অ্যাগ্যাংলিওনিক সেগমেন্ট যেটা এটা অনেক বেশি থাকে। সো অনেক বেশি থাকলে পেশেন্টগুলো খুবই আর্লি প্রেজেন্ট করে। বাট যদি এরকম হয় যে পেশেন্টের এই অ্যাগ্যাংলিওনিক সেগমেন্টটা খুবই অল্প ন্যারো, ওই সকল পেশেন্টের কিন্তু আবার নর্মাল টাইম, দ্যাট মিনস 48 ঘন্টার মধ্যেই মিকোনিয়াম পাস করে। তাদের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট পাস অফ মিকোনিয়াম থাকে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই সকল পেশেন্টগুলো আমাদের কাছে প্রেজেন্ট করে হচ্ছে ইনফ্যান্সে বা চাইল্ডহুড ওই এজে তারা একটা ক্রনিক কনস্টিপেশনের ফিচার নিয়ে আসে। তাহলে আমাদের এখানে মাথায় যেটা রাখা লাগবে সেটা হচ্ছে মানে যদি
ডিলেট প্যাসেজ অফ মিউকোনিয়াম হয় তাহলে তো অবশ্যই এটা আমাকে গাইড করতেছে, যদি নাও হয় তাহলেও কিন্তু আমরা এটাকে এক্সক্লুড করে দেওয়ার কোনো সুযোগ নাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের এখানকার টেক হোম মেসেজ এই টপিকটার এই আলোচনা থেকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল, আমরা স্কোয়ার সাইন করতে পারি, তারপর অ্যানাল টোন দেখতে পারি, আমরা ইনভেস্টিগেশন করি কিভাবে ডায়াগনোসিস। তো যখন আমরা এরকম ডাইলেটেড লুপ অফ বাউল দেখতে পাবো তখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে একটা কন্ট্রাস্ট এনেমা করা। কন্ট্রাস্ট এনেমা করে সেই ফাইন্ডিং গুলা দেখে আমরা বুঝবো যে এটা কি। যদি এরকম হয় একটা ট্রানজিশন জোন আমরা দেখতে পাই, ট্রানজিশন জোন মানে হচ্ছে গাটের প্রক্সিমালি অনেক বেশি কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, অনেক বেশি এনেমা আটকে আছে, কিন্তু তারপর এটা আস্তে আস্তে ন্যারো হয়ে আসলো। এই জিনিসটা ন্যারো হয়ে আসলো, যেটা কি বলে ট্রানজিশন জোন। ট্রানজিশন জোন যদি দেখতে পাই তাহলে এটা মোস্ট লাইকলি হার্শলং ডিজিজ। আর যদি এরকম হয় যে আমরা মাইক্রোকোলন দেখি তাহলে এটা হচ্ছে আমাদের মিউকোনিয়াম আইলিয়াস। এখন মাইক্রোকোলন দেখবো কেন? মিউকোনিয়াম আইলিয়াস এই নামটা, যেটা নাম থেকে আমরা দেখতে মানে বুঝতে পারতেছি যে আইলিয়ামে মিউকোনিয়ামটা আটকে আছে, মোস্ট লাইকলি প্যাথোলজি হচ্ছে এটা। এখন মিউকোনিয়ামটা আটকে আছে কেন? এটা কমনলি অ্যাসোসিয়েটেড থাকে সিস্টিক ফাইব্রোসিসে, এবং সিস্টিক ফাইব্রোসিসের প্যাথোজেনেসিস আমরা অনেকদিন কোন একটা পডকাস্টে আলোচনা করব। বাট এখানে মেইন কনসেপ্ট যেটা হয় যে এই সিস্টিক ফাইব্রোসিসে গাটের যে এইগুলো আছে, কন্টেন্ট গুলো আছে, মিউকোনিয়াম গুলো আছে, এগুলো প্রচুর পরিমাণে ডিহাইড্রেটেড হয়ে যায়। ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম ওয়াটার বডির ভিতরে ঢুকে যায়। তো এই কারণে মিউকোনিয়ামটা ইনস্পিসেটেড হয়ে যায়। ইনস্পিসেটেড হয়ে গেলে আমরা জানি যে আমাদের বাউলের সব থেকে বেশি ন্যারো পোর্শন হচ্ছে আইলিয়ামে, তো আইলিয়ামে গিয়ে আটকে যায়। আইলিয়ামে গিয়ে যখন আটকে যায় তাহলে আইলিয়াম কিন্তু আমাদের যে স্মল ইন্টেস্টাইন আছে সেই স্মল ইন্টেস্টাইনের একদম লাস্ট পার্ট। সো স্মল ইন্টেস্টাইনের লাস্ট পার্টে যখন সবাই এসে আটকে যাবে তখন কোলনে কিন্তু আর কেউ এন্ট্রি করতে পারতেছে না। সো কোলনে যখন কেউ এন্ট্রি করতে পারে না তখন কোলনটা নরমালি অত পরিমাণ ডাইলেট করবে না, ডিস্টেন্ডেড হবে না। সো আমরা তখন কোলনটা ছোটই থেকে যাবে, কারণ যদি সেখানে কন্টেন্ট সে থাকতো তাহলে না সে আস্তে আস্তে বড় হইতো, ওই জিনিসগুলো তার অ্যাডজাস্ট করার একটা ইস্যু থাকতো। বাট এখন তো তার এই জিনিসটা অ্যাডজাস্ট করার কোনো ইস্যু নাই। তো তখন এই ক্ষেত্রে যেটা হবে যে এই কোলনটা ছোটই থেকে যাবে কম্পারেটিভলি। তো তখন আমরা মাইক্রোকোলন দেখতে পাবো। এই দুটো আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হেল্প করবে। এখন হার্শলং ডিজিজ যদি হয় তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস করার জন্য, মানে ডায়াগনোসিস করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড আমাদের ইনভেস্টিগেশন কি? সেটা হচ্ছে রেকটাল সাকশন বায়োপসি। আমরা যে রেকটাম আছে, রেকটাম থেকে একটা পুরা মানে বায়োপসি নিব যেখানে সবগুলা লেয়ার থাকবে, তারপরে আমরা হিস্টোপ্যাথোলজি করে দেখবো যে আসলেই সেখানে কোনো গ্যাংলিয়ন আছে কিনা, মাইন্টারি প্লেক্সাসে। এবং অবভিয়াসলি আমরা যদি হার্শলং ডিজিজ হয় তাহলে আমরা কোনো গ্যাংলিয়ন দেখতে পাবো না। তো এইভাবে হচ্ছে আমরা পেশেন্টকে নিয়ে প্রসিড করব। আর সাথে আমরা যে ম্যানেজমেন্ট গুলো আছে, ম্যানেজমেন্ট আমরা যে দেখলাম যে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, পেশেন্টের ওরাল ফিডিং অফ করব, তারপর হচ্ছে পেশেন্টের যে আইবি ফ্লুইড দিব, এনজি টিউব দিব, তারপর হচ্ছে এই ডায়াগনোসিস করে আমরা অ্যাবনর্মাল এক্সরে করে মোটামুটি জিনিসগুলো যখন ধরতে পারবো তখন আমরা পেশেন্টকে অ্যাকর্ডিং টু সেভাবে রেফার করব। এখন কয়েকটা জিনিস আমাদের মাথায় একটু রাখা লাগবে, যেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে আমরা ডিজিজ গুলা পড়লাম, ডিজিজের সাথে কিছু অ্যাসোসিয়েটেড কন্ডিশন, কোনটার সাথে কি অ্যাসোসিয়েটেড থাকে। তো আমরা জানি যে মিউকোনিয়াম আইলিয়াসে অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, হার্শলং ডিজিজে আমাদের ডাউন সিনড্রোম অ্যাসোসিয়েটেড থাকে, আবার ডিউডেনাল অ্যাট্রেসিয়াতেও কিন্তু ডাউন সিনড্রোম অ্যাসোসিয়েটেড থাকে, আবার ভেক্ট্রাল অ্যানোমালিস যেটা আছে সেটা অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকে। তো আমাদের কিন্তু এই জিনিসগুলো আমরা যদি ডায়াগনোসিস করতে পারি তাহলে অবশ্যই আমাদের যেটা অ্যাসোসিয়েটেড থাকে ওই ডিজিজটা আছে কিনা সেটা এক্সপ্লোর করতে হবে। আপনি যদি একজন ভালো ফিজিশিয়ান হতে চান তাহলে অবশ্যই আপনাকে বিহাইন্ড দা সিন কি গেম চলতেছে ওইটা আপনার সম্পর্কে সচেতন থাকা লাগবে। তাহলে অবশ্যই লিখে রাখেন এই জিনিসটা আমরা এক্সক্লুড করবো। হার্শলং ডিজিজে পেশেন্টের ডাউন সিনড্রোম হচ্ছে কিনা, মিউকোনিয়াম আইলিয়াসে পেশেন্টের সিস্টিক ফাইব্রোসিস আছে কিনা, এবং সিস্টিক ফাইব্রোসিসে একটা জেনেটিক প্যাটার্ন আছে, ওই জেনেটিক প্যাটার্ন সম্পর্কে আমাদের পেশেন্টকে ইনকোয়ারি করতে হবে, যেটা আমরা সিস্টিক ফাইব্রোসিসের ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। আর যেটা ডিউডেনাল অ্যাট্রেসিয়া সেখানে অনেক সময় ডাউন সিনড্রোম এবং ভেক্ট্রাল অ্যানোমালি অ্যাসোসিয়েটেড থাকে। এই ডিজিজগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে একটু ডিটেইলসে আলোচনা করব। আজকের টপিকটা আমাদের মূলত ছিল অ্যাপ্রোচ সম্পর্কে। সো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো অ্যাডভাইস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।